অরাজনৈতিকভাবে রাজনৈতিক মুক্তভাবে ক্রীড়াঙ্গন চলবে। অবৈধভাবে সব কিছুই কিন্তু পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম 5ই আগস্টের পর যে নতুন সরকার এসেছে তারা ইতিবাচকভাবে ক্রীড়াঙ্গনকে গড়ে তুলবে। আপনারা দেখেন বর্তমান ক্রিকেট বোর্ডের সভাপতি, তিনি এসেছিলেন দেশে ঘুরতে, তিনি হয়ে গেছেন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। শুধু প্রত্যাশা নয়, নির্দেশনাও কিন্তু এরকম রয়েছে যে সম্পূর্ণভাবে অরাজনৈতিকভাবে রাজনৈতিক মুক্তভাবে ক্রীড়াঙ্গন চলবে। আপনারা দেখেন যে ফুটবল নিয়ে কিন্তু ফুটবল এক্সিকিউটিভ কমিটি কিংবা পরিচালনা পর্ষদ কিংবা ফুটবলের ব্যাপারে কিন্তু সবাই কিন্তু অত্যন্ত সচেতন এবং তারা কিন্তু খুব ভালো কাজ করছেন ফুটবল। বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে আপনার গত 1.5 বছর 2 বছর যাবৎ পরিচালিত হচ্ছে সেটা কিন্তু কখনোই কাঙ্ক্ষিত নয়। আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পর যে নতুন সরকার এসেছে তারা ইতিবাচকভাবে ক্রীড়াঙ্গনকে গড়ে তুলবে, কিন্তু ক্রিকেট বোর্ডে কোনো প্রকার সংস্কার সাধন করা হয়নি, যে কারণে অবৈধভাবে সব কিছুই কিন্তু পরিচালিত হয়ে আসছে। আপনারা দেখেন বর্তমান ক্রিকেট বোর্ডের সভাপতি, তিনি এসেছিলেন দেশে ঘুরতে, তিনি হয়ে গেছেন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। তেমনিভাবে কিন্তু প্রতিটি কার্যক্রম ক্রিকেট বোর্ডের প্রতিটি কার্যক্রম পরবর্তীতে তিনি নির্বাচন দিলেন, যেই নির্বাচনটা কিন্তু সকল সংগঠক খেলোয়াড় সকলের কাছে কিন্তু বৈধ বলে প্রতিপন্ন হয়নি। কাজেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেই বর্তমান পরিচালনা পর্ষদ রয়েছে এবং সভাপতি রয়েছেন তাদের সম্পর্কে কিন্তু জনমনে এবং ক্রিকেট সংগঠক কাউন্সিলরদের মনে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। সো আমরা আশা করি এই প্রশ্নগুলো নতুন সরকার এসেছে তারা নতুনভাবে চিন্তা করবে কিভাবে বিরাজনীতিকরণের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। ডেফিনেটলি আপনি যদি দেখেন যে ক্রিকেট বোর্ডের যে নির্বাচনটা হয়ে গেল, এই আগের আপনার উপদেষ্টা পরিষদের সময়ে কিন্তু আপনার ফারুক আহমেদ প্রেসিডেন্ট হয়েছিলেন, তাকে হঠাৎ করে সরিয়ে তিনি হয়ে গেলেন ভাইস প্রেসিডেন্ট এবং আমিনুল ইসলাম বুলবুল হয়ে গেলেন প্রেসিডেন্ট এবং একদিনে তিনি কাউন্সিলর হয়ে গেলেন, একদিনে তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন। পরবর্তীতে উনি নির্বাচন দিলেন। নির্বাচনে আপনারা দেখবেন যে জেলা এবং বিভাগের যারা কাউন্সিলর হয়েছিলেন, কাউন্সিলরের নাম প্রেরণ করা হয়েছিল, তিনি নিজের ক্ষমতা বলে আবার জেলাগুলোতে চিঠি প্রেরণ করলেন এবং তাদের কাউন্সিলরশিপকে তিনি আবার নতুন করে পুনর্মূল্যায়ন করলেন। তাহলে কি আমরা বলবো যে প্রিভিয়াস বছরগুলোতে আরও যে গত 4-5 এক্সিকিউটিভ বডি ছিল, যে জেলা প্রশাসক অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন যাদেরকে কাউন্সিলর মনোনয়ন করেছিলেন সেই নির্বাচনগুলো সেই কাউন্সিলরগুলো কি অবৈধ হয়ে গিয়েছিল? কখনোই কিন্তু হয়নি। কাজেই বর্তমান ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদ জেলা, বিশেষ করে জেলা এবং বিভাগে যেভাবে কাউন্সিলর নির্বাচন করেছেন সেটা কিন্তু আসলে সকলের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। সো তারপর যদি আমরা দেখি বর্তমান পরিচালনা পর্ষদ কিন্তু আপনার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিপিএল থেকে শুরু করে খেলোয়াড়দের সঙ্গে আচরণ, সংগঠকদের সঙ্গে আচরণ, ক্লাব অফিসিয়ালদের সঙ্গে আচরণ, প্রতিটা ক্ষেত্রে কিন্তু তারা বিরূপ আচরণ করছেন। এমনকি আপনি দেখেন সাংবাদিকদের সঙ্গে তারা যেভাবে আচরণ করছেন সেগুলো কিন্তু কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। সাংবাদিকরা, সংগঠকরা, খেলোয়াড়রা সবাই কিন্তু একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে। সাংবাদিকরা আপনার যে অসঙ্গতিগুলো আছে ইতিবাচক দিক সবগুলোই কিন্তু আসলে গণমানুষের কাছে তুলে ধরবেন, কিন্তু বর্তমান ক্রিকেট বোর্ড সকলকে কিন্তু অপোনেন্ট করে তুলেছেন। এভাবে কিন্তু একটি ক্রিকেট বোর্ড পরিচালিত হয় না। আমরা প্রত্যাশা করি যে নতুন সরকার এসেছেন, মন্ত্রণালয়ের দায়িত্বে যিনিই থাকবেন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অত্যন্ত ইতিবাচকভাবে পরিচালিত হওয়ার জন্য দিক নির্দেশনা প্রদান করবেন। আপনারা দেখেন গত 1 মাসে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এরকম কিন্তু কখনোই আমরা দেখতে পাইনি, যে অনেক কিন্তু প্রতিক্রিয়াশীল আচরণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অনেক প্রতিক্রিয়াশীল গোষ্ঠী কিন্তু ক্রিকেট বোর্ডে প্রভাবিত হয়েছেন বোর্ড সভাপতির প্রত্যক্ষ নেতৃত্বে। গত 1-2 মাসে ক্রিকেট বোর্ডে আপনার অনেকগুলো নিয়োগ হয়েছে যেগুলো কিন্তু আপনার যোগ্যতার আশেপাশেও কিন্তু হয়নি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যক্তি উদ্যোগে কোনো প্রকার সভা ছাড়া ব্যক্তি উদ্যোগে আপনার অর্থায়ন করা হচ্ছে। বর্তমান পরিচালকরা একটা গোষ্ঠীকে তারা বিভিন্নভাবে তাদের অনুগত করে রাখার চেষ্টা করছেন। এভাবে কিন্তু একটি ক্রিকেট বোর্ড কিন্তু চলতে পারে না। আমাদের প্রত্যাশা থাকবে নতুন সরকারের কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অসঙ্গতিগুলো রয়েছে সেই অসঙ্গতিগুলো দূর করবেন। আপনি দেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অসঙ্গতিগুলো শুধুমাত্র কিন্তু এখন আমাদের দেশের মধ্যেই সীমাবদ্ধ না, আন্তর্জাতিকভাবেও কিন্তু এগুলো আলোচিত হচ্ছে। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে আমরা যারা দীর্ঘদিনের সংগঠক আছি, আমরা যারা ক্রিকেটার ছিলাম, সংগঠক ছিলাম,
আমরা বর্তমানে যে অসঙ্গতিগুলো আছে আমরা এগুলো নিয়ে কথা বলতে চাই, এই অসঙ্গতির বিরুদ্ধে কিন্তু আমরা দাঁড়াতে চাই। কিন্তু এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। সরকার কিন্তু অত্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চাচ্ছেন যে ক্রীড়াঙ্গনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমরা আশা করি যে সকলেই আমরা সরকারের যে সিদ্ধান্তগুলো আসবে সেই সিদ্ধান্তগুলোর প্রতি আমাদের অনুগত থাকতে। নতুন ক্রীড়ামন্ত্রী হিসেবে আমাদের যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, হ্যাঁ, আপনার তারেক রহমান, তিনি কিন্তু দীর্ঘ পথ পরিক্রমার ভেতর দিয়েই কিন্তু আজকে উনি নেতৃত্বে এসেছেন। উনি খুব ভালোভাবেই অনুধাবন করতে পারবেন যে ক্রীড়াঙ্গনে কোন নেতৃত্ব থাকলে দেশের শুধুমাত্র ক্রিকেট নয়, ক্রিকেট, ফুটবল সহ সামগ্রিক ক্রীড়াঙ্গন আগামীর দিকে এগিয়ে যাবে। আপনি যদি বিএনপির আপনার ইশতেহার দেখেন, এই ইশতেহার কিন্তু উনি অত্যন্ত তাৎপর্যের সঙ্গে বিবেচনা করেই কিন্তু ইশতেহার ঘোষণা করেছেন। বিএনপির যে ইশতেহারে রয়েছে যে ক্রীড়াঙ্গনের উন্নয়ন রয়েছে, রিসার্চ একাডেমি রয়েছে, সো সব কিছু মিলিয়েই যিনি এই ইশতেহারকে বাস্তবায়ন করবেন এরকম সামর্থ্যবান ব্যক্তি, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিই কিন্তু ক্রীড়াঙ্গনের দায়িত্বে আসবেন বলে আমরা মনে করি। ডেফিনেটলি আপনি যদি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক প্রতিষ্ঠিত আমাদের প্রাচ্যের অক্সফোর্ড বলি, তাদেরকে খেলাধুলার উন্নয়নে দিয়েছেন, হ্যাঁ, এগুলো ভালো। কিন্তু প্রশ্নটা হচ্ছে এককভাবে কেন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেওয়া হবে? প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়েই ক্রিকেট বোর্ডের আপনার সমপরিমাণ অর্থায়ন থাকা উচিত। এ ব্যাপারে আমাদের মধ্যে কথা হচ্ছে। আমরাও ক্রিকেট বোর্ডের কাছেও প্রস্তাবনা থাকবে যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যারা বাংলাদেশ ক্রিকেটের জন্য কন্ট্রিবিউট করছে তাদের সকলকে কিন্তু এই অনুদানের আওতায় এবং উন্নয়নের আওতায় নিয়ে আসার।